গুড ইভিনিং সেমেস্টার 1। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? ঠিক আছে, পরিষ্কার শুনছো না দুটো শুনছো? ঠিক আছে। আজকে আমি জানি তোমরা পড়ার মুডে নেই, আমারও ক্লাসটা খুব মানে ইয়ে করতে করতে কি বলবো, ডায়লেমায় ছিলাম। ভাবছিলাম খুব আর্লি স্টার্ট করব, তারপরে আহ, আজকে দেবো কিনা কখন দেবো করতে করতে আমার একটু দেরি হয়ে গেল ক্লাসটা পোস্ট করতে। তোমাদের বেশিক্ষণ আটকে রাখবো না, আমরা একটুখানি ওই যে জায়গাটা বাকি ছিল আমাদের সেল সাইকেল চেক পয়েন্টস এর, সেই জায়গাটা একটু করে নেবো। এরপরে কিন্তু যেদিন আমাদের ক্লাস থাকবে, গতকাল আমি তোমাদের নিতে পারিনি কারণ আমার কালকে একটু বেরিয়েছিলাম এবং আমার ফিরতে খুব দেরি হয়েছে, যার ফলে আর তোমাদের একটু আর্লি আওয়াজে না দিলে নেটওয়ার্কের যেহেতু সমস্যা থাকে, আমি কোনো ব্যাচকেই দিই না। মোটামুটি 7টার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করি তোমাদের ক্লাসগুলো। তো এর পরে নেক্সট যেদিন আমাদের থাকবে ক্লাস, সেদিন আমরা কিন্তু ওই রকম ধরো নয় 1টা থেকে 2টো, আর নয়তো বা ওই রকম 3:30 আমার হয়ে উঠবে না, 4টে থেকে 5টা, মানে যাতে তোমরা আউটডোর ক্লাস করতে পারো। আমিও তোমাদের একটু আউটডোরে ভার্চুয়াল ট্যুরই করাবো। আমি কিছু গাছ দেখাবো বলেছিলাম আগেও, তোমাদের সেই গাছগুলো দেখাবো, তোমাদের আইডেন্টিফাই করতে হবে। যদি তোমরা শনাক্ত করতে পারো, বাংলায় পারলেও করবে, আর যেটা না পারবে আমি তার ইংরেজি নামটা আর বাংলা। সবকটা যে আমি মানে লোকাল নেমগুলো জানি তা নয়, আমি হয়তো জানি না অনেকগুলো তোমরা জানো যেগুলো, সেগুলো তোমরা আমাকে শিখিয়ে দেবে। আর আমি যেগুলো ইংরেজি নামগুলো জানি সেগুলো তোমাদের বলে দেবো, যেগুলো সাধারণত কমনলি আমাদের পাতাবাহার বা যেগুলো ফুলের গাছ, যেগুলো সিজনালি গ্রো করানো হয়, সেইগুলো আমরা ফোকাস করব। আজকে আমরা তাহলে সেল সাইকেল চেক পয়েন্টসটা করে নিই।
আচ্ছা, তোমাদের গতদিন 3টে চেক পয়েন্টের কথা বলেছিলাম, যদি তোমাদের মনে থেকে থাকে ওটা আমরা একটু রিভাইজ করে নিই, মানে আমরা ওটা একটু রিফ্রেশ করে নিই, তারপরে আমরা নেক্সট নতুন যে চেক পয়েন্টটা বাকি ছিল সেটাতে যাব। তোমাদের বলেছিলাম যদি মনে থেকে থাকে, একটা G1, G2 আর G0 একটা স্টেজ আছে, সেটা কিন্তু কিছু কিছু সেল আছে যারা কিনা G0 তে থেকে যায়, যেমন কিনা ক্যান্সার হতে পারে, নার্ভ সেলস হতে পারে, অনেক সময় স্টোন সেল, যারা আর এগোয় না বছরের পর বছর G0 স্টেজেও কিন্তু অনেক সময় থেকে যায়। আর তারপরে আর একটা লাস্ট চেক পয়েন্ট তোমাদের বলেছিলাম, যেটা অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স বা এপিসি। সেই অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্সে বলেছিলাম এটা মেটাফেজের শেষে, মানে যখন অ্যানাফেজটা ইনিশিয়েটেড হবে সেই সময় এই কমপ্লেক্সটা অরিজিনেট করে, সেটা কিনা স্পিন্ডেল মুভমেন্ট, যে স্পিন্ডেলটা তৈরি হয়, যে স্পিন্ডেলটা ক্রোমোজোমকে মাঝখান থেকে ইকুয়েটোরিয়াল রিজন থেকে দুপাশে যেতে সাহায্য করে, সেই স্পিন্ডেলটা কে তৈরি করতে আবার এপিসি সাহায্য করে, আর স্পিন্ডেলকে ক্রোমোজোমের সঙ্গে আটকে থাকতেও সাহায্য করে এই এপিসি। এটাও কিন্তু একটা রেগুলেশন পয়েন্ট বা চেক পয়েন্ট। লাস্ট যেটা বাকি ছিল সেটা একটু ডিটেলসে করতে হবে বলে আমি আর ওই জায়গাটা থেমে গিয়েছিলাম গতদিন। এটা দেখো, সাইক্লিন বলে একটা গ্রুপ আছে। সাইক্লিন যে প্রোটিন গুলো রয়েছে সেগুলো কিন্তু একটা গ্রুপ অফ প্রোটিন, একটা পার্টিকুলার প্রোটিন না, একটা গ্রুপ অফ প্রোটিন, যেগুলো সেভারাল টাইপস অফ সাইক্লিন আছে। সাইক্লিন প্রোটিনগুলোকে অ্যাক্টিভেটেড হওয়ার জন্য কিছু ফসফোরাইলেশনের দরকার পড়ে। ফসফোরাইলেশন মানে যেমন এডিবির সঙ্গে মানে এডিপি, যেটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে ফসফোরাইলেশন হয়ে মানে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এখানেও কিন্তু এই সাইক্লিন প্রোটিনগুলোর সঙ্গে যখন একটা ইনঅর্গানিক প্রোটিন যুক্ত হয়, যেটা স্মল লেটার আই ক্যাপিটাল লেটার পি দিয়ে ডেজিগনেট করা হয়, সেটা যখন যুক্ত হয় তখন কিন্তু এরা একটা কনফরমেশনাল চেঞ্জ আসে বা ওদের কিছু গঠনগত পরিবর্তন আসে, এবং এই সাইক্লিনগুলো তখন কাজ করতে শুরু করে। এখানে দেখো 4টে বেসিক টাইপ অফ সাইক্লিন আছে বলে ইউক্যারিয়েট কোষে বলা হচ্ছে। G1, আর একটা হচ্ছে G1 এস, এস সাইক্লিন, তারপরে এম সাইক্লিন, মানে মোটামুটি দেখতে পাচ্ছ এই সাইক্লিন গুলো তার মানে এই 4টে স্টেজে কাজ করছে। একটা জি1, জি1 যে স্টেজটা যখন হচ্ছে প্রথম প্রোটিন অ্যান্ড আরএনএ ট্রান্সক্রিপশন হয়, প্রোটিন ট্রান্সলেশন অ্যান্ড আরএনএ ট্রান্সক্রিপশন, তোমরা জি1 ফেজের কথা পড়েছো। আর একটা জি1 আর এস এর এই সংযোগে এই সাইক্লিনটা কাজ করে। আর একটা হচ্ছে এস স্টেজেই কাজ করে, যেটাকে কিনা এস সাইক্লিন বলা হয়। এস মানে হচ্ছে যেই ফেজটাতে ডিএনএ সিনথেসিস হয়। আর লাস্ট হচ্ছে যেটা মেটা, যেটা মাইটোসিসে কাজ করে, সেই সাইক্লিনটাকে বলে এম সাইক্লিন। তাহলে 4 ধরনের সাইক্লিন আছে। এছাড়াও সাইক্লিন ছাড়াও কিন্তু কিছু সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আছে। কাইনেজ মানে যারা কিনা এনার্জি বা যেটা কিনা এনার্জি প্রডিউসিং প্রোটিনস, যেগুলো এনার্জি ইনভলভিং প্রোটিনস, যেগুলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কাজ করে। আর একটা হচ্ছে সাইক্লিন মানে সিডিকে ইনহিবিটরস কাজ করে, যারা কিনা সিডিকে কে কাজ করতে ডিসেবল করে বা রিটার্ড করে। এখানে পরিষ্কার বলে দিয়েছে যে এই 4টে প্রোটিনে কি মানে এই 4টে ফেজে কোন সাইক্লিনটা কখন তার মাত্রা বাড়ছে কমছে। যদি আমরা জি1 সাইক্লিনটা দেখি, দেখো জি1 সাইক্লিন কিন্তু মোটামুটি জি1 ফেজে অ্যাক্টিভেটেড হয় ওটা, আর পুরো এম ফেজের এন্ড অবধি চলতে থাকে। কিন্তু যেটা জি1 এস যে সাইক্লিনটা, সেই সাইক্লিনটা কিন্তু একটা পার্টিকুলার সময়, মানে ধরতে পারো হচ্ছে যে জি1 এস এই ট্রানজিশনটাতেই সব থেকে অ্যামাউন্টটা বেশি থাকে,
তারপরেই কিন্তু এটা ডিক্লাইন করে যায়। আর এস সাইক্লিনটাও আবার ঠিক তাই। জি1 এস সাইক্লিন এই ফেজটা থেকে শুরু করে, জি1 এস ট্রানজিশন ফেজ থেকে শুরু করে এস ফেজে বাড়ে, তারপরে কমে যায়। আর জি2টাতেও দেখো, এটাও কিন্তু আরেকটু ক্ষণস্থায়ী। জি1টা সব থেকে বেশিক্ষণ কাজ করছে। জি2 যেটা, জি2 সাইক্লিন বা এম সাইক্লিন, যেটা এম সাইক্লিনটা কিন্তু শুরু হচ্ছে কাজ করতে এস ফেজ থেকে, মোটামুটি এম স্টেজে বাড়ছে, তারপরে এম স্টেজের শেষের দিকটাতে এটার ভলিউমটা বা এর ইন্টেন্সিটি অফ অ্যাকশনটা এটা কিন্তু ডিক্লাইন করে যাচ্ছে। তাহলে এখানে যে এটা দেখিয়েছে তোমাদের যে টেবিলটা, তাতে সেইগুলোই বলতে চাইছে যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, আর এর বেশি ডিটেলসে যাচ্ছি না, তোমাদের জন্য এত বেশি ডিটেলস লাগবে না। আচ্ছা, এখানে আমরা দেখে নেব হচ্ছে সিডিকে গুলোর কি কি কাজ থাকে। আমরা সাইক্লিনটা মোটামুটি দেখেছি যে ওরা যখন ফসফোরাইলেটেড হয় ওরা অ্যাক্টিভেটেড হয়, কিন্তু এখনো তোমরা জানো না যে কি রোল এরা প্লে করে। আচ্ছা, এখানে যদি দেখো সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, তারা হচ্ছে একমাত্র ইউক্যারিওটিক সেল সাইকেলেই কিন্তু এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সাইক্লিন বা সিডিকে ইনহিবিটরস, এরাই কিন্তু এই ইউক্যারিওটিক কোষের মধ্যে বা ইউক্যারিওটিক প্রাণীর মধ্যেই কিন্তু এই ধরনের গ্রুপ অফ প্রোটিনস গুলো পাওয়া যায়। এগুলো কিন্তু প্রোক্যারিওটিক সেল সাইকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। এই সাইক্লিন গুলোর প্রথমত কাজ হচ্ছে, সাইক্লিনরা অন্যান্য প্রোটিন, যেমন কিনা ধরো যেটা জি1 সাইক্লিন, সেই প্রোটিনটা জি1 চেক পয়েন্টের যে প্রোটিনটা বা এস ফেজ হওয়ার জন্য যে প্রোটিনগুলো কাজে লাগবে, সেই সব টার্গেট প্রোটিনকে ওদের কাজ হচ্ছে ওদের অ্যাক্টিভেট করা। এবং ঠিক সময় কিন্তু সেই প্রোটিনগুলোর কাজ যেটা শুরু হচ্ছে সেটার কাজটা কিন্তু আবার যে সময় আর দরকার নেই সেই সময় ডিক্লাইন করিয়ে দেওয়াটাও ওরা কিন্তু রেগুলেট করে, মানে কমিয়ে দেওয়া। যে সময় প্রয়োজন সেই সময় ওই প্রোটিনগুলোকে, টার্গেট প্রোটিনগুলোকে কাজ করায়। আবার যখন তার কোনো প্রয়োজন নেই, সাইক্লিন কিন্তু সুইচ হিসেবে কাজ করে। যেমন আমরা ফ্যানের রেগুলেটর দিয়ে ফ্যানের স্পিড কমাই বাড়াই, সেরকমই কিন্তু সাইক্লিনরা এই সব প্রোটিনগুলো, যেমন জি1 চেক পয়েন্ট প্রোটিন বা এম ফেজ প্রোটিন, এইসব যে মানে তারপরে এপিসি, এগুলোকে কখন কাজ করতে হবে কখন বন্ধ হতে হবে, এই সুইচটা কিন্তু হিসেবে কাজ করে এই সাইক্লিন গুলো। আবার সাইক্লিন আবার কিভাবে ড্রিভেন হয়, মানে সাইক্লিনের ওপর নির্ভরশীল যে প্রোটিনগুলো, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যারা, তারাও কিন্তু আবার এই প্রোটিনগুলো, যেগুলো টার্গেট প্রোটিনের কথা এতক্ষণ আমরা বলছিলাম, সেগুলোকেও ফাংশন করতে বা কাজ করতে সাহায্য করে। কিন্তু সিডিকে এর কথা যদি দেখো, সাইক্লিনের অনুপস্থিতিতে কিন্তু সিডিকে কখনো নিজেরা কাজ করতে পারে না। একমাত্র যদি সাইক্লিন উপস্থিত থাকে তখনই কিন্তু সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজরা কাজ করে। এবার আমরা দেখি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ইনহিবিটর যেগুলো, তারা কিভাবে কাজ করে। এগুলো সাধারণত সাইক্লিন ডিপেন্ডেন্ট ইনহিবিটর যেগুলো, আচ্ছা এই যে সিডিকে রয়েছে, সেগুলো কিন্তু সাধারণত সাইক্লিনকে বা সিডিকে কে কাজ করতে ডিসেবল করে দেয়, মানে ওদের কাজ করতে দেয় না। সাধারণ মানে এরা ধরে নিতে পারো হচ্ছে সেল সাইকেলকে
যখন একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যেতে হবে, G1 থেকে S থেকে G2, সেই সময় যেমনই সাইক্লিন আর সিডিকে রা কাজ করে, আবার সেল সাইকেলকে যদি কখনো রিটার্ড করতে হয়, সেল সাইকেলকে যদি কখনো রেটটা কমাতে হয়, সেটার দায়িত্ব থাকে হচ্ছে সিডিকে ইনহিবিটরে। আর এরা বেশিরভাগই কিন্তু এই যে G0 স্টেজ, যেটা G0 স্টেজে একটা সেল যখন থাকতে হবে, তাকে কিন্তু সিডিকে ইনহিবিটরের সাহায্য নিয়ে সাইক্লিন বা সিডিকে কে কাজ করতে দিলে চলবে না। তাহলে এখানে আবার আলাদা করেও বলে দিয়েছে। তাহলে পজিটিভ রেগুলেটর, তোমাদের যদি প্রশ্নে আসে পজিটিভ রেগুলেটর অফ সেল সাইকেল, তখন ঘাবড়ে যেও না। তখন কোন কোন প্রোটিনগুলোর নাম বলবে? পজিটিভ রেগুলেটর হচ্ছে সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। পজিটিভ রেগুলেটর বলতে আর কিছুই বলছে না, বলতে চাইছে যে কোন প্রোটিনগুলো সেল সাইকেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তার মধ্যে এই দুটো নাম দেবে, সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আর যদি নেগেটিভ রেগুলেটর বা ইনহিবিটরের নাম চায়, তখন বলবে সিডিকে ইনহিবিটরস এর কথা। আচ্ছা, এখানে কিন্তু সিডিকে ইনহিবিটরস ছাড়াও দেখো আরো কিছু প্রোটিন আছে যেগুলো কিনা আবার মানে যেগুলো মানে যেগুলো সেল সাইকেলকে অন্যভাবে রেগুলেট করে। সেগুলো কি কি প্রোটিন হতে পারে? কিছু প্রোটো অনকোজিন, প্রোটো অনকোজিনের মধ্যে যেমন P53 জিন বলছে আর আরপি প্রোটিন বলছে। এই প্রোটিনগুলো, সেগুলো পজিটিভ রেগুলেটর হিসেবে শুধুমাত্র কাজ করছে না, সেগুলো বরং রেট অফ সেল সাইকেলকে অনেক বাড়িয়ে দিচ্ছে, অনেক ফাস্টার একটা সেল সাইকেল কমপ্লিটেড হচ্ছে, যাতে কিনা ডিভিশন স্টেজেও অনেক তাড়াতাড়ি একটা সেল ঢুকতে পারে, আর সেল মাল্টিপ্লিকেশন বা সেল ডিভিশনটা অনেক তাড়াতাড়ি হয়ে নতুন নতুন কোষ তৈরি হওয়া বা টিস্যু গ্রোথটাও খুব ফাস্ট হতে পারছে। এগুলো আবার হচ্ছে যে প্রোটিন, সেই P53 আর আরপি প্রোটিনকে বলবে হচ্ছে প্রোটিন যেগুলো কিনা কন্ট্রোল করে পজিটিভ রেগুলেটরকে। এগুলো আর খুব ডিটেলসে যাচ্ছি না, তোমাদের এবার এত বেশি বললে তোমাদের অনেক মানে এটা খুব ডিফিকাল্ট মনে হবে, মনে হবে সেল সাইকেল আর পড়বই না। এর বেশি তোমাদের জানার দরকার নেই। মোটামুটি তাহলে আমরা আর একবার একটু সামারাইজ করে নিই। সামারাইজ করলে তোমাদের সিনপসিসটা যদি আরেকবার ছোট্ট করে বলে দিই, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে আমরা কি কি স্টেজ দেখতে পাচ্ছি না সেল সাইকেলের? আমরা G1S, G2 আর লাস্ট দেখছি M হচ্ছে ওটা ডিভিশনাল স্টেজ। অন্য স্টেজগুলোকে মোটামুটি যে G1S, G2 এগুলো হচ্ছে রেস্টিং বা ইন্টারফেস স্টেজের মধ্যেই হয়। এটাই কিন্তু দিনের বেশিটা সময় অকিউপাই করে রাখে, মানে মোটামুটি ধরে রাখতে পারো 22 ঘন্টাই সেল সাইকেলের এই তিনটে ফেজ চলে, আর শুধু 1 ঘন্টা কি 1.5 ঘন্টা হচ্ছে ডিভিশনাল স্টেজ। আর এই স্টেজগুলোকে কন্ট্রোল করার মধ্যে যে প্রোটিনগুলো কাজে লাগে, সেগুলো হচ্ছে কিছু টার্গেট প্রোটিন আছে, যারা কিনা এই ডিসাইড করে একটা সেল একটা স্টেজ থেকে পরের স্টেজে যাবে কিনা। আর যদি একটা স্টেজের কোনো ভুল ত্রুটি হয়ে থেকে থাকে, সেগুলোকে কন্ট্রোল করা বা সেগুলোকে ঠিক করা, মানে এডিটিং করা বা প্রুফ রিডিং করা, সেই প্রোটিনগুলোর কাজ। যেমন কিনা তোমরা বলতে পারো G1 চেক পয়েন্ট, একটা হচ্ছে G2 চেক পয়েন্ট, আর এপিসি যেটা অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স, যেটা কিনা মেটাফেজ স্টেজ বা ডিভিশনাল স্টেজের মধ্যে আমরা দেখতে পাই।
আবার এই টার্গেট প্রোটিনগুলোকে রেগুলেট করে হচ্ছে কিছু পজিটিভ রেগুলেটর। সেগুলোর নাম কি কি না তোমরা বলতে পারো সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আর এই সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কিন্তু শুধুমাত্র কাজ করতে পারে যদি সাইক্লিন উপস্থিত থাকে। সাইক্লিন এদের হচ্ছে কাজ করতে কিছু মানে কনফরমেশনাল চেঞ্জ বা কিছু স্ট্রাকচারাল চেঞ্জ এনে কাজ করতে সাহায্য করে। আবার একদিক থেকে আবার এই দুটো সাইক্লিন আর সিডিকে এগুলোর কাজকে রোধ করে কিছু নেগেটিভ রেগুলেটর, যেগুলো কিনা আমরা বলি সিডিকে ইনহিবিটর, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ইনহিবিটরস। আর একটা পজিটিভ রেগুলেটর রয়েছে, আরো দুটো বলতে পারো, সেটা হচ্ছে P53, যেটা কিনা একটা প্রোটো মানে অনকোজিন। সেগুলো কিনা পজিটিভ রেগুলেটরকে আরো পজিটিভলি রেগুলেট করে, যার জন্য ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন অনেক ফাস্টার হয়, একটা সেল থেকে আরো নতুন সেল তৈরি হওয়া আরো ফাস্ট রেটে হয়, একটা টিস্যু খুব আনকন্ট্রোল রেটে গ্রো করে, আর টিউমার আমরা দেখতে পাই, যার ফলে আমরা টিউমার দেখতে পাই। সেটাও কিন্তু খুব বাঞ্ছনীয় নয়। এই একটা রিটার্ডেশন ছাড়া, কোনো ব্রেক ছাড়া যে আনকন্ট্রোল রেটে সেল ডিভিশন হচ্ছে, এটাও কিন্তু খুব ডেট্রিমেন্টাল। এই হচ্ছে মোট টোটাল প্রোটিনস তোমাদের পড়তে হবে, আর এর বেশি দরকার নেই। আর সাইক্লিনের যে 4 ধরনের সাইক্লিন, সেই নামটা জেনে রাখলে তোমাদের হবে। তাহলে আমরা সেল সাইকেল এখানে শেষ করলাম। তোমাদের যদি মাইটোসিস, মিওসিস, সেল সাইকেল চেক পয়েন্ট এগুলো থেকে কোনো কিছু প্রশ্ন মনে হয়ে থেকে থাকে যে মানে তুমি যেটা জানো তোমার জ্ঞানের সঙ্গে তুমি সেই কোনো একটা অবজারভেশনকে মেলাতে পারছো না, তাহলে তোমরা আমাকে একটু জিজ্ঞেস করতে পারো, তারপরে তোমাদের ছেড়ে দেবো। কারণ আজকে হয়তো তোমাদের নেতাজির বার্থডে বলে খালি মনে হচ্ছে ও বন্ধুরা তো পিকনিকে গেছে, আমি বাড়িতে বসে আছি, জানি না তোমরাও পিকনিকে আছো না কোথায় আছো। যাই হোক, তোমরা একটু আমার সঙ্গে কথা বলতে পারো, ক্যামেরাটা ইন দ্য মিনওয়াইল অন করতে পারো। আমি প্রেজেন্টেশনটা বন্ধ করে দিচ্ছি, করে একটু কথা বলে তারপরে আমি তোমাদের ছেড়ে দিচ্ছি। এবার যদি তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা একটু ক্যামেরাটা অন করো। ক্যামেরাটা একটু অন করো না, একটু না হয় গল্পই করবো। যদি তোমাদের মনে হয় যে পড়াশোনা আর করতে ভালো লাগছে না, তোমাদের যদি অন্য ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা থাকে, স্কলারশিপ সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তোমরা স্কলারশিপের নোটিশটা আশা করি তোমরা সবাই দেখেছো। তোমরা কিন্তু 25 তারিখ সবাই চলে যাবে, যারা এইসব স্কলারশিপে অ্যাপ্লাই করেছো, স্বামী বিবেকানন্দ বা তোমাদের বিকাশ মানে যেগুলো দিয়েছে আর কি, এনএসপি, এইসব স্কলারশিপ গুলো যেগুলো নোটিশে রয়েছে, তারা কিন্তু 25 তারিখ অবশ্যই কলেজে হাজিরা দেবে। দেখি তোমরা ক্যামেরা কতক্ষণে অন করতে পারো, অন করো। হ্যালো। হ্যাঁ, কিন্তু যেতে হবে, দেখেছো? জমা দিলে কিন্তু শুধু হবে না,
তাহলে ওরা বাতিল করে দেবে ফর্মটা। ভালো করে নোটিশটা পড়ো। হুম, নোটিশটা ভালো করে পড়ো, এবং 25 তারিখ তোমাদের সবাইকে হাজিরা দিতে হবে, নাহলে ওরা যদি কেউ না আসে তাহলে ওরা ভেরিফাই করে আর পাঠাবে না। এখনো তো কলেজের কাছে পড়ে আছে, ওটা পাঠানো হয়নি ওদের কলেজে। অন করো না ক্যামেরাটা। এই তো তিনজন, সোনালী, সুদেষ্ণা আর কুহেলি। বলছি, এই তো বলছি, কারণ আছে দেখো, তারপরে আমি পাঠাবো তোমাদের। কেন আমি বলছি তোমাদের অন করতে। ওই দেখো সোনালী মণ্ডলের ডেটা, যে নেটওয়ার্ক খুব খারাপ, মাঝে মাঝে আসছে মাঝে মাঝে চলে যাচ্ছে। এই তো সোনালীও করেছে, বাহ। আর কুহেলি, করো। বলছি তার কারণ আছে, পরে দেখতে পাবে নিজেদের। ও, তোমরা এতক্ষণ তৈরি টৈরি হয়ে নিলে না কি গো? ক্যামেরাটা অন করছিলে না, চিনিটা পাশে নিয়ে বসেছিলে। সোনালি তো ভালো করে চুল টুল আঁচড়ে হেয়ার ব্যান্ড পরে চলে এলো। আচ্ছা, সুদেষ্ণা আর কোয়েলি দুজনেই কর। হ্যাঁ বলো। ও তো কেন, ক্লাসের জন্য রেডি হওয়া যায় না? কলেজে আসতে গেলে তো খুব সেজে গুজে সব আসবে। আর কুয়েলি সবসময় কেন ভাবো গো যে বাবা, ম্যাডামটা যে কি, আমার ছেড়ে দিলে ভাবছি। আজকে কি হলো, আজকে ইয়েতে প্রভাত ফেরি বেরিয়েছিল না, তোমরা কি করলে আজকে সকালে? কিছু করোনি নেতাজির জন্মদিনে? তোমাদের ক্লাব টাবে কিছু হয়নি? এই বছর থেকে তো হচ্ছে দেখছি আবার। আবার অনেক জায়গায় ছেলেমেয়েরা সব পিকনিকে যাচ্ছে, যেমন অন্যান্য বছর যায়। মানে যেন আবার সবই মানে যেমন নর্মাল হওয়ার সেরকম হয়ে গেছে। এই সুদেশ, নাও অফ করো না ভিডিওটা, দুজনেই অন রাখো। কোয়েলি একটু কথা বলো, তাহলে তুমি এতে আসবে, মানে স্পটলাইটে আসবে, সেই জন্য বলছি কথা বলতে। এরপরে পাঠাবো লাইভ ক্লাসটা, দেখো। আজকেরটা ভালো নেবে আশা করছি। অন্তত বলো কি বলবো, সেটা বলো, তাহলেও হবে। সে কথা বললেও আসবে ওটা, সেই জন্য বলছি তোমাকে। সুদেষ্ণা মন্ডল, তুমি অন করবে না? আর যদি ফেব্রুয়ারি থেকে ক্লাস হয় তাহলে তোমরা খুশি না বাড়ি থেকে বসে ক্লাস করাটা বেশি ভালো? তারপরে আমি বলবো অন্য ব্যাচের ছেলেমেয়েরা কি উত্তর দিয়েছে এটা। তোমরা আগে দেখি তোমাদের ভোট কি আসে, চ্যাটে ভোট করো তো। আর একটা কথা, আমি কিন্তু এখন তোমাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি পুরোপুরি। আগে তো লিখে নিতাম, এখন আমি ব্যবস্থাই করে নিয়েছি। কে কতক্ষণ মিটিং এ থাকছো, কে কখন বেরোচ্ছো ঢুকছো, এরপর আমি তোমাদের ওটা ছাপিয়ে পাঠিয়ে দেবো যে কে কতক্ষণ ছিলে কোন ক্লাসে, সেটার পুরো সময়টার হিসেব আমার কাছে এখন আছে। আমি সেটার এখন ব্যবস্থা করেছি, বুঝেছো? তোমাদের দেখিয়েই দেবো। কেউ পরে বলতে পারবে না যে আমি ছিলাম সেদিন। যন্ত্র তো বাজে কথা বলবে না, একদম ঠিকঠাক ব্যবস্থা করে নিয়েছি। এই ভালো, খুললে ভালোতে আর কে হাত তুলবে? ও সোনালিও, কিন্তু তখন, হ্যাঁ, অফলাইন হলে ভালো। কি কারণে ভালো বলো? তোমার না, তোমাদের একজন একজন করে যুক্তিটা শুনি, কি কারণে ভালো বলো। তোমার কি কারণে মনে হচ্ছে ভালো? আচ্ছা, এইটা তোমার যুক্তি। কুহেলি, তুমিও হাত তুলেছো, বলো কি কারণে তুমি চাইছো অফলাইন ক্লাস। সুদেষ্ণা মন্ডল, তুমি একবার ক্যামেরাটা অন করো, বলো কি বলছো বলো। একটা কথা বলবো, তোমরা তো অনেক স্বপ্ন দেখছো অফলাইন ক্লাসে। অফলাইন ক্লাসে ম্যাডামরাও সময় পায় না। তোমাদেরও ওই যে 4টে বাজে ম্যাডাম বাস বেরিয়ে যাচ্ছে, তো ওখানে আমি বাড়ি যাবো কি করে? তোমাদের তখন চিন্তা শুরু হলো। বা তোমাদের মনে হলো ম্যাডাম আজকে প্রচন্ড রাস্তায় বাস কম, ট্রেকারে তো ঝুলতে ঝুলতে আসি। ওই তখন বুঝতে পারবে অফলাইন ক্লাসটা শুধু পুরো স্বপ্ন। এখানে তবু তুমি ক্লাস পেলে, আমি পরিষ্কার কথা বলি তাই বলছি। এটা অনেকে স্বীকার করবে না, অনেকে তোমাদের খুলে বলবে না,
কিন্তু অফলাইনে তোমার, আমি বলছি এখানে যদি তোমার আমি 50%, 70 নিতে পারি, ওখানে আমি তোমার 30 নিতে পারবো, তার বেশি পারবো না। কারণ আমাদের প্রিন্সিপাল ডেকে পাঠান, আজকে মিটিং, কালকে এই জিনিসটা জমা দাও। তোমাদের ক্লাস যেই সময় হবে সেই সময় একটা ঘর খালি নেই, কারেন্ট চলে গেছে, তোমরা একবার করে সবাই বাথরুমে গিয়ে বললে যে একদম জল নেই, কোথাও জল নেই ম্যাডাম, ছেড়ে দিন, আজকে আমরা ক্লাস কলেজে থেকে করব কি, কোথাও জল নেই, কোন সব ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে, গরমকালেতে হদ্দম এটা হয়। আর সত্যিই তো, একটা মানুষের যদি বাথরুমে যাওয়া হয়, জল খাওয়া না হয়, খাবার খাওয়া না হয়, আমি তাকে কি বলবো ক্লাস করতে, তার মাথায় ঢুকবে? তুমি তো তবু বিশ্রাম করে তোমার মাথা ধরছে না, তুমি আরামে আছো, মাথা হয়তো ধরবে না তোমাদের অতক্ষণ, উম, অত অতটা যাতায়াত করতে হয় না, কিন্তু যাতায়াতের কষ্ট তো আছে, বৃষ্টিতে ভিজতে হবে, রোদ্দুরে ট্রেকারে ঝুলতে হবে। যাদের কাছে তারা হয়তো সাইকেলে চলে আসতে পারবে, কিন্তু যাদের দূরে হচ্ছে তাদের আবার মনে হবে বাসটা বেরিয়ে গেল। আমার বন্ধু, বাংলার বন্ধু এসে বাইরে দাঁড়িয়ে আছে, সে এসে একবার করে একটু মানে তাকানোর চেষ্টা করছে, তোমার মুখের দিকে একবার করে তাকিয়ে ইশারা করছে, বেরিয়ে আয় বেরিয়ে আয়, আমরা দুজনে একসঙ্গে বাড়ি যাব। এসব অনেক সমস্যা হবে, কিন্তু ক্লাস আমি বলছি হয়তো দেখা সাক্ষাৎ, বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া, টিফিন, আড্ডা, এটা তুমি পাবে অফলাইন ক্লাসে, কিন্তু ক্লাস যেটুকু হয়ে গেল এখানেই হলো, অফলাইনে হবে না, এটুকু আমি তোমাদের মানে গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। আর দাদা দিদিদের জিজ্ঞেস করলে জেনে যাবে, ওরা জানে ম্যাডাম স্যারেরা খুব ফাঁকিবাজ, ওরা কিছু ক্লাসও নেয় না, কিছুই না, নিই না তো, আমরা নেবো কখন? এই তো তবু আমার বাড়ির লোককে যদি আমি বলি যে এখন একদম আমাকে ডিস্টার্ব করবে না, আমি ক্লাস নিচ্ছি, বাড়ির লোক শুনবে, জানে সেটা আমার চাকরি। কিন্তু আমাকে যদি প্রিন্সিপাল বলেন যে তুমি এই কাজটা করে আনো, আমি বলবো আপনি আমাকে কেন ডিস্টার্ব করছেন, উনি যেটা বলবেন সেটাই আমাকে আগে করতে হবে, তোমাদের ফেলে দিয়ে আমাকে করতে হবে, বুঝেছো? সেটাই হচ্ছে ব্যাপার, একটা গল্পগুজব হবে, তোমাদের মধ্যে ইন্টারাকশন হবে, বন্ধুত্ব তৈরি হবে, তোমরা কেউই কাউকে চেনো না, ভার্চুয়ালি চিনছো, সেটা একটা অসুবিধার জায়গা। আর পরীক্ষাটা অফলাইন হলে ভালো না অনলাইন হলে ভালো গো? বলো, খুলে বলো। না, সেটা তো হবে না, সেটা ভালো না, সেটা ভালো না, তোমার মার্কশিটে তো স্ট্যাম্প মারা থাকবে কিছু না কিছু, যে ওই ব্যাচটাতে পরীক্ষা না হয়ে বেরিয়েছে। হ্যাঁ বলো। না, দেরি করে বলে তো আবার সিলেবাস কমানোটা করবে না তো, সিলেবাস তো যেটা কম করেছে সে কি আর। ওরে বাবা রে বাবা, এ তো ঝামেলা হয়ে গেছে ও, খুব মুশকিলের কথা তোমাদের। আর ওখানেও দেখো বসে সেই চোতা নিয়ে তোমরা টুকবে, এখন তো মেয়েরা বেশি টুকতে ওস্তাদ। আমি কালকে একটা ভিডিও দেখছি, পেছনে টাইটাকে ঘুরিয়ে দিল, টায়ার পেছনে একটা কাগজ ঝোলানো আছে, স্কুলের বাচ্চা, সে বন্ধু ওখান থেকে টুকছে, জুতোর পেছনটা আমিও তো দেখেছি, স্টুডেন্টরা জুতোর পেছনে তার চোতা, জুতোটাকে একটু উঁচু করলো, পেছনে বন্ধুদের উঠে দেখছে। তারপরে আরো মেয়েদের কত রকম আছে বাবা, আমি আর সেসব তোমাদের বলছি না, তোমরা আরো অনেক জানো। আবার মেয়েদের তো স্যারেরা ধরতে পারবে না, আরো মজা সেখানে, স্যারেরা ধরতে পারবে না, ম্যাডামদের দিয়ে ধরাতে যাবে, ম্যাডামরা অনেক সময় অত এক্সপার্ট হয় না চোর ধরায়। লাভ নেই ওইরকম করে না চোর ধরিয়ে পড়াশোনা করানোর থেকে, তার থেকে আমার মনে হয় অনলাইনে পড়ো, শেখাটা শেখার মতো করে শেখো, মানে ভালো লাগছে এইভাবে পড়ো, ওই একদিন চোতা নিয়ে ওই সেই মাইক্রো জেরক্স মানে এত করে আনবে তোমরা, সেই করে এনে খাতার মধ্যে ভরে লিখে, মাথায় কি গেল, কিছুই তো গেল না। তাহলে আর তোমার পড়াশোনাটা ইন্টারভিউ এ গিয়ে তুমি কি দেবে, সেই চোতাটা দেবে? এই দেখুন এখানে উত্তর আছে, এটা নিয়ে নিন, লাভ নেই তোমার সেখানে। তাহলে যারা ধরো মানে বাবা কাকা মামা দিয়ে চাকরি পেয়ে গেল ঠিক আছে, যারা পেলো না, তখন তো কলেজের উপর বেজায় রাগ হবে, তখন তোমাদের মনে হবে এই স্যার ম্যাডাম গুলো যেমন ফাঁকিবাজ ছিল, কলেজটা খালি মাইনেই নিয়েছে, কিছু পড়ায়ওনি, কিছুই না। আজকে যদি আমাদের একটু পড়াশোনা, তারপরে আর একটা রাগ তোমাদের হবে, আমরা যদি কলকাতার ছেলে মেয়ে হতাম আমাদের এই অসুবিধা হতো না, কিন্তু ফাঁকিবাজি সব জায়গায় আছে, যে টিচার ফাঁকি মারার, সে কলকাতায় বসেও মারবে, সে গ্রামে বসেও মারবে, সে বিদেশে বসেও মারবে, যে যেখানে মারার সে মারবে, আর যে না মারার, স্টুডেন্টদেরও তাই, স্টুডেন্টদেরও তোমাদের মধ্যে অনেক তফাৎ থাকে, মেয়েরা বেশিরভাগ খুব সিনসিয়ার হয়,
ক্লাস করে, প্র্যাকটিক্যাল গুলো নিয়ম করে করে, খাতা পরিষ্কার করে করে। ছেলেরা এক একটা খাতা নিয়ে আসবে, দেখবে সে বাবা, সে মানে পারলে বন্ধুর খাতা থেকে ছিঁড়ে নিয়ে পাতাটাকে আটকে দেয়, দিয়ে হয়ে গেল খাতা। মানে তাকে কিছু বলাটাই অন্যায়, কেন বলেছেন, মানে খাতাটা যেমন এনেছি সেরকমই ঠিক আছে। আর সে খাতাটা যখন পরের ব্যাচের সামনে দেখাতে হয়, ও তো পরীক্ষা দিয়ে তবু বেরিয়ে গেল, পরের ব্যাচের সামনে সেটাকে মানে কোনো রকমে লুকিয়ে রাখতে পারলে আমরা বাঁচি। মেয়েদের খাতাগুলো দেখানোর মতো হয়, বেশ পরিষ্কার করে পড়ে, তাদের গুলোই স্যাম্পল কপি হিসেবে আমরা দিই, এরকম ব্যাপার থাকে। আর তোমরা কম্পিউটার শিখেছো না সবাই? এক্সেল জানো তোমরা? এক্সেল জানো না? একটুও জানো না? কোনো প্যাকেজ জানো না? কিচ্ছু জানো না? তোমরা 11-12 এই ছুটিটার মাঝখানে কিছু শেখোনি? অবশ্য তখন সেটা কি স্কুলের জন্য, না তোমরা ওই যেমন ইউথ কম্পিউটার ওই কোর্স গুলো, ওই যেটা এই পশ্চিমবঙ্গ সরকারের যেটা, সেটাতে স্কুলে? ও, আসলে তোমাদের বছর করোনা হয়ে গিয়ে তোমরা ওই ছুটিটাতে কিছু আর শিখতে পারো, নাহলে প্রত্যেক ব্যাচের ছেলেমেয়েরাই তো ওই সময়টা একটা কম্পিউটার শিখে নেয়, ওই সময় ওরা একটু কম্পিউটার শিখে নেয়। যাই হোক, একটুখানি করে ফোনে করলেই শিখে যাবে, প্রেজেন্টেশন বানানো, তারপর এক্সেল বানানো, ওরম করতে করতেই তারপর একটু ভিডিও তৈরি করা, ওরা যেমন করেছে অ্যাপ্লিকেশন গুলো অ্যাটলিস্ট শিখতে পারবে। ভিডিও তৈরি করা, তারপরে ছবিটাকে সেরম ভাবে তোলা যাতে তুমি ভিডিও ইয়ে করতে পারো। আজকাল তো ইউটিউব দেখে দেখেও সবকিছু শিখে নেওয়া যায়। তাহলে তোমরা আর একটু এগিয়ে থাকবে, সায়েন্সের স্টুডেন্ট তো, তোমাদের কম্পিউটারটা লাগবেই, আছেই লাগছে। দেখছো তো তোমরা স্কুলে কিসের অনলাইন ক্লাস করেছো? তোমাদের একদিনও অনলাইনে ক্লাস হয়েছে না? তোমাদের তো পরীক্ষা হয়ে যাওয়ার পর বোধহয় এই অনলাইন ব্যাপারটা এলো। তোমাদের এর আগে কখনো হোয়াটসঅ্যাপে গ্রুপ ছিল স্কুলে? ছিল না? একদম না, কারণ তোমাদের এক একটা ক্লাসে সায়েন্সের কতগুলো স্টুডেন্ট ছিল? 26 জন? তো সায়েন্সে তো কম হয়, 26 তাও ঠিক আছে। আর তোমাদের সুদেশটা বা কুয়েলি, সুদেশ না মন্ডল, তুমি কেন ক্যামেরাটা অন করলে না গো? ওরে বাবা, সায়েন্সে ছেলে মেয়ে মিলিয়ে 62 জন? ওদের কি করাতো, প্র্যাকটিক্যাল হতো না তার মানে? না, কি কিরকম ওইরমই হতো? না, তুমি তো বললে মাইক্রোস্কোপে সেট করে আমরা দেখেছি, তাই না? কে বললো ওটা? নি নেহা বলেছে আমরা নিজেরা হাতে করে সেট করেছি। তোমাদের 62 জনকে তো দেওয়া সম্ভব না, এত লোককে দেবে কোত্থেকে? সব জিনিসপত্র খারাপ করে ফেলে দিয়ে রেখে চলে যাবে, তখন মুশকিল হবে। মানে কি, একটা মাইক্রোস্কোপে 5 জন করে সেগুলো লেখা থাকতো নাকি? ও, ব্যাচ করা থাকতো, 5টা ব্যাচ করা থাকতো, না কি করা ব্যাচ ছিল? দুটো? ও, 30 দিন। ও, অল্টারনেট ডেজে প্র্যাকটিক্যাল হতো, তাই তো? আর যেদিন যারা প্র্যাকটিক্যাল করছে না তাদের কি থিওরি হতো নাকি তারা ছুটি? ও, ও তাদের ছুটি, আচ্ছা। এরকম ভাবে তাহলে কিন্তু করতে তো অনেক সময় লাগতো তাহলে। তোমাদের পরীক্ষার আগে তার মানে একটুখানি করিয়ে দিয়েছিল নাকি? পুরো ক্লাস করাতে পেরেছিল? এই তো সারা বছরই তো কিছু না কিছু ছুটি তো চলছে, কিছু না কিছু অসুবিধা চলছে, কারেন্ট নেই, মানে পাওয়ার নেই, জল নেই, এসব তো চলতেই থাকে। পুরো করতে পেরেছিল শেষ? যদি পুরো করে থেকে থাকো সেটা ধরা পড়বে, তাহলে তুমি পারবে। আর যদি না করে থেকে থাকো সেটাও ধরা পড়বে। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে এখানেই ছেড়ে দিচ্ছি। আর কালকেও একটা লাইভ থাকবে, আর আজকে একটা পাঠিয়ে দেবো তোমাদের লাইভ লিঙ্কটা। ঠিক আছে? একবারও সুদেশ না মন্ডল পড়লো না অন, তুমি মুখটা দেখতে পেতে তোমরা আজকে। আজকে পুরোটাই কিন্তু ক্যাপচার করেছি। ঠিক আছে, বাই, বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, গুড ইভিনিং।